আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ ক্লাসে। আমরা সবাই সবাই ঠিক মতো আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা জানাও। যদি সবাই ঠিক মতো দেখতে এবং শুনতে পাও, আমরা শুরু করব। আজকে আমাদের লেকচার হচ্ছে চাহিদা বা ডিমান্ড সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ওকে, সো সবাই একটু জয়েন করে ফেলো। তোমাদের ফ্রেন্ডস থাকলে তাদের একটু শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। সো আজকে আমরা চাহিদা বা ডিমান্ড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ওকে, সবাই একটু জয়েন করে ফেলো। চাহিদা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা একটা মিনিট সময় নিচ্ছি সবাই জয়েন করার জন্য। সবাই চলে আসলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ওকে, সোনিয়া আসতে সালাম দিয়েছে। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। তৌহিদ আছে আমাদের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? হ্যাঁ, পড়াশোনা কেমন যাচ্ছে তোমাদের? সব ঠিকঠাক? ওকে, তারপর হচ্ছে সবাই একটু জয়েন করো। হ্যাঁ, সবাই একটু জয়েন করো। তোমাদের ফ্রেন্ডস থাকলে তাদের একটু শেয়ার করে দাও, যাতে তারাও যুক্ত হতে পারে আমাদের সাথে। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। দেখো, বলছে চাহিদা বা ডিমান্ড সম্পর্কে আমরা আলোচনা করব এখানে। মূলত আমরা চাহিদা বলতে কোনো জিনিস পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে বুঝে থাকি নর্মালি। যে মনে করো যে তোমার একটা আইফোন নিতে ইচ্ছে করছে, হ্যাঁ, তোমার একটা BMW কার নিতে ইচ্ছে করছে, তাহলে সেগুলো হচ্ছে তোমার আকাঙ্ক্ষা। তো এই যে শুধু আকাঙ্ক্ষা হওয়া, এটাকে অর্থনীতিতে চাহিদা বলা হয় না। অর্থনীতিতে চাহিদা হইতে হলে তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে, আর সেগুলোকে আমরা বলি চাহিদা হওয়ার শর্ত। চাহিদা হওয়ার শর্ত হচ্ছে মূলত তিনটা: কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা, দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। তাহলে চাহিদা হওয়ার শর্ত হচ্ছে তিনটা: এক, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা; দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা; দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। এই তিনটাকে আমরা বলবো যে চাহিদা হওয়ার শর্ত। আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো তোমাদের বাসায় তোমার কাজিন ঘুরতে এসেছে, বেড়াতে এসেছে। তার কাছে একটা আইফোন আছে, বুঝছো, একটা আইফোন আছে। এই যে অর্ধেক খাওয়া আপেল আছে মনে করো। হ্যাঁ, এরকম। তো এটা তার কাছে আছে, এই আইফোনটা। এখন যেটা হইছে, সেটা হচ্ছে তুমি এই ফোন দেখার পর, মনে করো 17 Pro Max, এটা দেখার পর তোমার ইচ্ছে করলো যে ইস, আমার যদি একটা আইফোন থাকতো। তার মানে তোমার চাহিদা হওয়ার প্রথম শর্ত পূরণ হয়েছে, কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এবার তুমি তোমার পকেট চেক করলা, তুমি তোমার মানিব্যাগ চেক করলা, দেখলে যে তোমার মানিব্যাগে আছে 10 টাকার নোট আছে, একটা লাল 10 টাকার নোট। তাহলে কি তোমার সেটা চাহিদা বলতে পারবো আমরা? না, কারণ তোমার ওই দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা তোমার ক্ষমতা নেই। তার মানে সেটার চাহিদা হবে না, এটা না থাকার কারণে। আচ্ছা, মনে করো যে তোমার 10 টাকা আছে, ঠিক আছে। তুমি তোমার আম্মুর কাছে গেলে বা তোমার আব্বুর কাছে গেলে, গিয়ে বললা যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আইফোন নিতে হবে, আমার কাজিনরা নিচ্ছে, সবাই নিচ্ছে, আমাকে 17 Pro Max নিয়ে দিতে হবে। নাক কান্না শুরু করে দিছো। এখন এটার কারণে মনে করো তোমার বাবা বা তোমার মা টিকতে না পেরে তোমাকে দিল 1,50,000 টাকা। তোমার কাছে ছিল আগে 10 টাকা, এখন হয়েছে 1,50,000 টাকা। টোটাল তোমার টাকার পরিমাণ কত? 1,50,010 টাকা, বুঝছো? তাহলে এখন কি তুমি আইফোন কিনতে পারবা? উত্তর হচ্ছে হ্যাঁ,
এখন তুমি আইফোন ক্রয় করতে পারবা, তার মানে তোমার প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা তোমার আছে। এবার তুমি টাকাগুলো নিয়ে বালিশের নিচে নিয়ে ঘুমাচ্ছ আর চিন্তা করতেছো, ইমাজিন করতেছো কালকে তো গিয়ে আমি আইফোন কিনে ফেলবো। হ্যাঁ, তো মানে কত যে ভালো লাগতেছে। ভালো লাগার অবস্থায় তুমি তোমার বন্ধুকে কল দিলা, বান্ধবীকে কল দিলা, কল দিয়ে বললা যে বন্ধু বান্ধবী কাজটা একটা হয়ে গেছে। কি কাজ হয়েছে? আমার বাবা মা আমার জন্য আইফোন কেনার জন্য টাকা দিয়েছে 1,50,000 টাকা। তোমার বান্ধবী তোমাকে বললো যে কনগ্রাচুলেশন বন্ধু, তুই অনেক মানে অনেক লাকি, তোকে তোর মা বাবা টাকা দিচ্ছে। হ্যাঁ, সো আমাকে তো টাকা দিচ্ছে না। এরকম কথায় কথায় সে বললো তোমাকে যে আমার মা বাবা যদি আমাকে টাকা দিত তাহলে আমি আইফোন কিনতাম না, হ্যাঁ আমি একটা বাইক নিয়ে ফেলতাম। কেন? তুমি জিজ্ঞেস করলো কেন? সে বললো যে আরে আইফোন হলে কি হবে, যে হয়তো মাঝে মধ্যে একটা ছবি তুলতে পারবো, হ্যাঁ মানে ছবি ভিডিও করতে পারবো, মাঝে মধ্যে অ্যাপলটা অর্ধেক দেখাই মিররের মধ্যে ছবি তুলতে পারবো, এইটুকুই আর কি। কিন্তু তোমার একটা যদি বাইক থাকতো তাহলে কি করতে পারতাম? বন্ধু বান্ধব তোদের সবাইকে নিয়ে ঘুরতে দিতে পারতাম যে কোনো জায়গায়। হ্যাঁ, তারপর হচ্ছে মেয়েদেরকে দেখলে জোরে জোরে রেস মারতে পারতাম, বুঝছো, মানে হর্ন বাজাতে পারতাম। এটা বলছে। এটা বলার পর তুমি চিন্তা করলে যে আসলেই তো কি হইলো এটা, যে আমি তো আইফোন নিতে চাচ্ছিলাম, এটা তো মনে হচ্ছে আইফোন নেওয়া আছে বাইক নেওয়াটা বেশি বেটার হবে। এটা তুমি চিন্তা করলা, মাইন্ড তুমি চেঞ্জ করে ফেললা। অর্থাৎ তুমি চিন্তা করলে যে না আমি আর কিনবো না, যে আইফোন নিব না। তুমি পরের দিন গিয়ে একটা বাইক কিনে নিয়ে আসছো, তাহলে তোমার সেই আইফোনের আর চাহিদা হবে না, কারণ তোমার সব কিছু ছিল, অর্থ ছিল, আকাঙ্ক্ষাও ছিল, কিন্তু ওই দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা তোমার ছিল না, তাই সেটাকে আর চাহিদা বলতে পারবো না। তখন তোমার বাইকের চাহিদা হয়ে যাবে। কেমন? তাহলে আমরা বলতে পারি চাহিদা হওয়ার শর্ত হচ্ছে তিনটা: কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা, দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। হ্যাঁ, এই তিনটাকে আমরা বলবো চাহিদা বা ডিমান্ড আমরা বলতে পারি। ক্লিয়ার? ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? দেখিস তোমরা সবাই একটু মুখস্থ করো। ওকে, তোমরা একটু বলো আমাকে। তো এরপর আসো আমরা চাহিদা, তাহলে চাহিদার শর্তসমূহ আমরা পড়লাম। এবার আমরা চাহিদা কাকে বলে এটা আমরা আলোচনা করব। হ্যাঁ, চাহিদা বলতে আমরা আসলে কি বুঝে থাকি। চাহিদা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, একটা এক্সাম্পল নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমি বললাম তোমাদেরকে যে মনে করো তোমাকে তোমার মা বললো যে একটা কাজ করো, তুমি একটু বাজারে যাও, বাজারে গিয়ে আমার জন্য 5 কেজি তুমি আলু নিয়ে আসো। হ্যাঁ, 5 কেজি তুমি কি করো, আমার জন্য আলু নিয়ে আসো। তো তুমি বাজারে গেলা, বাজারে গিয়ে তুমি দেখলা যে আলু বিক্রি করতেছে, বলতেছে আই আলু 50, আই আলু 50, আই আলু 50, এভাবে করে আলু বিক্রি করতেছে। হ্যাঁ, তো তুমি যাওয়ার পর আলুওয়ালা মামাকে তুমি বলো যে মামা আলু কত করে? সে বলে যে 50 টাকা প্রতি কেজি। তুমি বলো যে মামা 50 টাকা তো বেশি হয়ে যায়, একটা কাজ করেন 40 টাকা করে নেন। ঠিক আছে, তো আলু বিক্রেতা বলে যে মামা 40 টাকা তো হবে না, বেশি কম হয়ে যাবে। তো তোমাকে জিজ্ঞেস করলো কয় কেজি নেবেন আপনি? তুমি বললা যে মামা আমি 5 কেজি নিবো, যে 40 টাকা করে দেন, 5 কেজি নিব। সে বললো যে না 40 টাকা হবে না, আপনি একটা কাজ করতে পারেন, 45 টাকা হইলে তাহলে আপনি নিতে পারেন 5 কেজি। তুমি বলো যে ঠিক আছে তাহলে দেন 5 কেজি দেন, 45 টাকা হলে 45 টাকা। এই যে এটাকেই বলা হয় চাহিদা। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে, তার মানে তুমি আজকে বাজারে গিয়েছো, একটা নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যে যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে সেটাকে আমরা মূলত কি বলে থাকি? চাহিদা বলে থাকি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, ক্লাস হ্যাঁ, তাহলে কি বলেছি? কোনো নির্দিষ্ট সময়ে, তার মানে তুমি আজকে বাজারে গিয়েছো, নির্দিষ্ট দামে, এখানে দাম কত টাকা? 45 টাকা দামে ক্রেতাগণ, যদি এখানে আমি একজন কথা বলছি তবে তো হচ্ছে ক্রেতাগণ কোনো দ্রব্যে যেই পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা মূলত কি বলে থাকি? চাহিদা বলে থাকি। ওকে, তাহলে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দ্রব্যে যে পরিমাণ ক্রয় করে বা ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে আমরা কি বলবো? চাহিদা বলবো।
আচ্ছা, এরপর আসো 2 নম্বর আসো। 2 নম্বর হচ্ছে আচ্ছা, তো আমরা চাহিদার সংজ্ঞাটা একটু সময় মুখস্থ করে রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে আসলে উঠতে বসতে ঘুমের মধ্যেও, যখন অনেক মানুষ আসছে না যারা ঘুমের মধ্যে কি করে যে তোমার করে যে ঘুমের মধ্যে হাঁটে, আবার কিছু আছে ঘুমের মধ্যে কথা বলে, ঠিক সেমভাবে ঘুমের মধ্যে তোমাদেরকে চাহিদা কাকে বলে এটা মনে রাখতে হবে, বুঝছো? তুমি ঘুমের মধ্যে বলবা যে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ক্রেতাগণ কোনো দেবে যে পরিমাণ ক্রয় করবা, ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে, ঠিক আছে? এইভাবে মুখস্থ রাখতে হবে, এগুলো এমন ইম্পর্ট্যান্ট। এরপর আসো চাহিদা বিধি আসলে কি। দেখো, চাহিদার একটা ধর্ম আছে। ধর্ম কি? চাহিদা ধর্ম হচ্ছে চাহিদা আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। চাহিদা ওই দ্রব্যের দামের উপর ডিপেন্ড করে, অন্যান্য বিষয়ের উপর ডিপেন্ড করে। তো এখানে চাহিদা বিধি বলতে যেটা বলা হয়েছে যে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকে, মানে অন্যান্য যে সারাউন্ডিং যে বিষয়গুলো আছে, হ্যাঁ, চ্যাটারিশ পারিভাষ যেগুলো আছে, চ্যাটারিশ পারিভাষ মানে হচ্ছে এই অন্যান্য বিষয়গুলোকে বলা হয় চ্যাটারিশ পারিভাষ। হ্যাঁ, এই অন্যান্য বিষয়গুলো অর্থাৎ শুধু যে দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভর করে এমন না, অন্যান্য যত জিনিস আছে সবগুলোকে বলতে স্থির থেকে, অপরিবর্তিত থেকে। কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, অর্থাৎ অন্যান্য সব বিষয় যদি স্থির রাখা হয়, সে অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায়, সেই দ্রব্যের চাহিদা কি পাবে? চাহিদা হ্রাস পাবে। আবার দাম হ্রাস পেলে চাহিদা কি পাবে? বৃদ্ধি পাবে। দাম ও চাহিদার এই যে একটা বিপরীতমুখী সম্পর্ক, দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পাবে, দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পাবে, দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা বলে থাকি চাহিদা বিধি বলে থাকি। ক্লিয়ার? তাহলে কি বলেছে? অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে, অন্যান্য বিষয়গুলোকে আমি একটু পরে তোমাদেরকে ডিটেলসে বলবো, আগে শোনো। বলছে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে, চ্যাটারিশ পারিভাষ স্থির থেকে আর কি, কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা কি বলবো? চাহিদা বিধি বলবো। ক্লিয়ার? তাহলে অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা কি বলবো? চাহিদা বিধি আমরা বলবো। ওকে, তাহলে সবাই একটু এটা মুখস্থ করো, চাহিদা বিধি কাকে বলে, দ্রুত করবা। হ্যাঁ, সবাই একটু মুখস্থ করো। ওকে, আচ্ছা, এবার আসো অন্যান্য বিষয়গুলো আসলে কি। মূলত কোন একটা দ্রব্যের চাহিদা অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। আমি তোদেরকে এক লাইনে লিখে দিই যে কোয়ান্টিটি অফ ডিমান্ড, মনে করো এক্স দ্রব্যের, হ্যাঁ, মানে এক্স দ্রব্যের কোয়ান্টিটি অফ ডিমান্ড কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে, এটাকে আমরা বলি যে কোয়ান্টিটি অফ ডিমান্ড এক্স দ্রব্যের ডিপেন্ড করে থাকে ফাংশন অফ পি এক্স, এক্স দ্রব্যের দামের উপর, এক্স দ্রব্যের চাহিদা প্রথমত ডিপেন্ড করবে। তারপর ভোক্তার বলতে পারি যে এক্স দ্রব্যের চাহিদার উপর এক্স দ্রব্যের কি চাহিদা ডিপেন্ড করবে এক্স দ্রব্যের দামের উপর। তারপর ভোক্তার আয়ের উপর, রুচির উপর, হ্যাঁ, অভ্যাসের উপর, সময়ের উপর, হ্যাঁ, সম্পর্কিত দ্রব্যের দামের উপর, হ্যাঁ, প্রাইস অফ, এটাকে আমরা আর বলি রিলেটিভ গুডস। তারপর হচ্ছে ভোক্তার আয়ের উপর, রুচির উপর, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, এইসব বিষয়ের উপর মূলত কোনো দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে। এইগুলো সবগুলোকে আমরা বলি স্বাধীন চলক। এই সব বিষয়ের উপর মূলত চাহিদা পরিমাণটা ডিপেন্ড করে থাকে। তাহলে আমরা কি বলবো যে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোর উপর মূলত চাহিদার পরিমাণ ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, এগুলো সবগুলোকে আমরা একত্রে, এই পুরো জিনিসটাকে বলা হয় একটা চাহিদা অপেক্ষক, মানে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা করে এখন আলোচনা করবো, কোনটার উপর কেমন এফেক্ট পড়ে চাহিদার উপর। তাহলে এখানে চাহিদা নির্ধারণের কথা বলা হয়েছে, মানে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে থাকে। চাহিদা নির্ধারণের মধ্যে প্রথমে আছে যে আলোচ্য দ্রব্যের দাম। আলোচ্য দ্রব্যের দাম কি? একটু আগে আমি তোমাদেরকে যে চাহিদা বিধি বলছে সেটাই আসলে আলোচ্য দ্রব্যের দামের এফেক্টটা। অর্থাৎ আলোচ্য দ্রব্যের মানে হচ্ছে যেই দ্রব্যের দাম সেই দ্রব্যের কথা বলতেছে। আলোচ্য দ্রব্যের দাম হচ্ছে মনে করো ছিল 10 টাকা, তখন মনে করো চাহিদার পরিমাণ হচ্ছে 20। দাম যদি কি পায়? হ্রাস পায়, তাহলে চাহিদা কি পাবে? আরও বৃদ্ধি পাবে। এই যে দামের সাথে চাহিদা একটা বিপরীতমুখী সম্পর্ক, অথবা দাম বৃদ্ধি পেলে চাহিদা কি পায়? হ্রাস পায়। এটাকে আমরা বলে থাকি যে আলোচ্য দ্রব্যের উপর চাহিদার কি ইফেক্ট বা ইম্প্যাক্ট পড়ে সেটা। এটা গেল 1 নম্বরে।
তাহলে এরপর হচ্ছে সম্পর্কিত হবে দামের উপর। আচ্ছা, এটা একটু পরে আমি বলতেছি, সম্পর্কিত হবে দামেরটা আমি একটু পরে আলোচনা করছি। আগে আমরা এর পরেগুলো পড়ে ফেলি। হ্যাঁ, সম্পর্কিত হবেটা আমি একটু পরে বলতেছি, পরিপূরক পরিবর্তক দ্রব্য একটু পরে বলবো। এরপর আর কি কি বিষয়ের উপর চাহিদা ডিপেন্ড করে থাকে? চাহিদা ডিপেন্ড করে থাকে ভোক্তার আয়ের উপর, মানে ভোক্তার ইনকামের উপর ডিপেন্ড করে থাকে। যেমন কিভাবে ডিপেন্ড করে থাকে, আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম, ভালো করে শুনবা, কোন একটা দ্রব্যের দাম 10 টাকা, 10 টাকায় আছে এবং সেটার চাহিদা নর্মালি কি দাম স্থির আছে, তো চাহিদাও মনে করো যে 20, চাহিদা 20, 20-এ আছে চাহিদা, দাম 10, চাহিদা হচ্ছে কত 20, 20-এ আছে। তো আমি যদি বলি এখন যে এখানে তোমার সে অবস্থায় ভোক্তার আয়ের কথা যদি বলি, আয়, সে অবস্থায় ভোক্তার আয় কি হবে, যে মনে করো ভোক্তার আয় ছিল 100 টাকা, সে অবস্থায় ওই দ্রব্যের দাম 10 টাকা, তখন সে 20 টা কিনে। আচ্ছা, যদি দাম স্থির থাকে, যদি ওই ব্যক্তির ইনকাম বেড়ে যায়, আয় বেড়ে যায়, বলো তো চাহিদার উপর কি কোনো এফেক্ট পড়বে এটা কারণে? এই চাহিদার উপর কি কোনো প্রভাব পড়বে এটা কারণে? পড়বে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ, পড়বে। সেটা কি? সেটা হচ্ছে যখনই দাম স্থির থাকে বা দাম বাড়লেও আসলে মানুষের ইনকাম বাড়লে চাহিদা বাড়বে। মূলত ইনকাম বাড়লে কি বাড়ে? চাহিদা বৃদ্ধি পায়। তো ইনকাম বৃদ্ধি পেলে চাহিদা বৃদ্ধি পায়, মনে করছে 30 হলো, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে চাহিদা কি পায়? বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে আমাদের চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলা হচ্ছে। এটা গেলো 3 নাম্বারে। 4 নাম্বার হচ্ছে রুচির উপর চাহিদা ডিপেন্ড করে, রুচি, টেস্টের উপর। তোদেরকে বিষয়টা বুঝাই বলি। আচ্ছা, তোমরা কাশ্যাকে চিনো? কাশ্যা কি করে বলো তো? ফানি ভিডিও বানায়, তাই না? ওই কাশ্যা ভিডিও যদি তোমরা দেখে থাকো, দেখবা কাশ্যা এক ধরনের জুস খায়। সেটা কিসের জুস বলো তো? কাশ্যা জুস খায়। কিসের জুস খায়? কাশ্যা খাই মূলার জুস। তোমরা কি দেখছো কখনো? তো মনে করো মূলার জুসের দাম হচ্ছে 10 টাকা, তখন একজনেই চাহিদা, সেটা হচ্ছে মূলার জুস খায় কে? শুধুমাত্র কাশ্যা খায়, আর কেউ মূলার জুস খায় না যখন দাম 10 টাকা। মনে করো এই কাশ্যার ভিডিও দেখতে দেখতে আমরা সবাই মানে কাশ্যার ফ্যান হয়ে গেলাম এবং আমরা চিন্তা করলাম যে মূলার জুস তো কাশ্যা খাই, আমরা বাসায় দিয়ে টেস্ট করে দেখি কেমন হয় মূলার জুস। তো বাসায় একদিন মূলার জুস আমরা কি করলাম? বানালাম। এবং মূলার জুস বানানোর পরে আমরা চিন্তা করলাম যে মানে মূলার জুস খাইলাম। খাওয়ার পর দেখলাম যে হ্যাভি টেস্ট মূলার জুস। এরপর থেকে আমরা আর আমের জুস খাই না, আমরা সবাই মূলার জুস খাওয়া শুরু করলাম, কারণ আমাদের রুচির পরিবর্তন হয়ে যাচ্ছে। মূলার জুস অনেক টেস্টি ছিল তাই। তো মূলার জুসের দাম 10 টাকায় আসছে, কিন্তু চাহিদা বেড়ে মনে করো 100 হয়ে গেছে। এখানে চাহিদা কেন বাড়ছে? মূলত দাম স্থির থাকলেও চাহিদা বেড়ে গেছে কেন জানো? কারণ তোমার রুচির পরিবর্তন হয়েছে। তাহলে রুচির পরিবর্তন হলে দাম স্থির থাকলে কি হয়ে যাবে? চাহিদা বেড়ে যাবে। চাহিদা কি হয়ে যাবে? বেড়ে যাবে। ওকে, তাহলে রুচির উপর চাহিদা ডিপেন্ড করে থাকে। এরপর 5 নম্বর অভ্যাসের উপর চাহিদা ডিপেন্ড, অভ্যাস বা হ্যাবিটের উপর চাহিদা ডিপেন্ড করে থাকে। আমাদের অভ্যাসের উপর, অভ্যাসের উপর চাহিদা কিভাবে ডিপেন্ড করে? বলছে অভ্যাসের পরিবর্তন হলে আমাদের চাহিদার পরিবর্তন হতে পারে। যেমন তোমার আগে কোন একটা জিনিসের অভ্যাস ছিল, যেমন এই যে এখন মনে করো রোজার সময় আমরা সবাই হচ্ছে ছোলামুড়ি খাই, হ্যাঁ, ইফতারের সময়। তাহলে ছোলামুড়ির চাহিদা অটোমেটিক কী হয়ে যাবে? বেড়ে যাবে। আমাদের অভ্যাসটা চেঞ্জ হয়েছে তাই। অন্য সময় সেই চাহিদা থাকতো না। তাহলে রুচির পরিবর্তন অভ্যাসের পরিবর্তন হলে কি হতে পারে? তোমার চাহিদা বাড়তে পারে, কমতে পারে। সময়ের পরিবর্তনে বাড়তে পারে, কমতে পারে চাহিদা। যেমন মনে করো যে শীতকালে আমরা গরম কাপড় কিনি, আবার গরমকালে আমরা হচ্ছে সুতির কাপড় কিনি, তাই না? তাহলে এই যে শীতকালে আমরা গরম পানি দিতেছি, এটা হচ্ছে একটা সময়ের কারণে চাহিদা বেড়ে যাচ্ছে ওই দ্রব্যের। এরপর হচ্ছে বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপনের উপর মূলত চাহিদা ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, বলতে বিজ্ঞাপন বা প্রচারণার বেশি হলে চাহিদা বেশি হয়। যত বেশি আমরা জানি যে প্রচারের প্রসার, অর্থাৎ বিজ্ঞাপন যত বেশি হবে তত বেশি কি হবে? প্রসার হবে। এরপর 8 নাম্বার দামের ভবিষ্যৎ গতির উপর, অর্থাৎ দামের ফিউচার যে গতি সেটার উপরে চাহিদা ডিপেন্ড করে থাকে। মনে করো যে এমন আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম হচ্ছে 10 টাকা, তখন সেই দ্রব্যের চাহিদা হচ্ছে, তুমি সেই দ্রব্যের চাহিদা করো হচ্ছে 20, দ্রব্যের দাম বেড়ে 20 টাকা হয়েছে। তুমি যদি বুঝতে পারো এই দ্রব্যের দাম আরও বাড়বে ফিউচারে, এটা দাম বেড়ে 30 টাকা হবে, তখন কিন্তু প্রাথম অবস্থায় দাম বাড়লে তুমি কিন্তু চাহিদা উল্টা কি করে দিবা? বাড়াই দিবা। প্রাথম অবস্থায় দাম বাড়লে চাহিদা বাড়াই দিবা। কেন বাড়াতে জানো? কারণ তুমি দেখতে পাচ্ছ এই দ্রব্যের দাম আরও বাড়বে। যখন এই দ্রব্যের দাম আরও বাড়বে তখন আবার চাহিদা তুমি কমাই দিবা। এটা নর্মাল, দাম বাড়ছে চাহিদা কমে গেছে। কিন্তু এটা কি হয়েছে দেখো, এটা যে দাম বৃদ্ধি পাইছে, চাহিদাটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। কারণ ভবিষ্যতে এটার দাম আরও বাড়ার সম্ভাবনা আছে তাই। আমার কথা বোঝা গেছে? একটু বলো তো আবার। দাম 10, চাহিদা পরিমাণ 20, দাম বেড়ে 20 টাকা হয়েছে। তুমি যদি বুঝতে পারো যে এই দ্রব্যের দাম আরও বাড়বে, তাহলে তুমি বেশি কিনে রেখে দিবা না? রেখে দিবা।
তারপর যখন আবার দাম বাড়বে তখন তুমি আবার কম কিনবা। এই যে দাম বাড়লে কম কিনতে সেটা নর্মাল চাহিদা বৃদ্ধির মতো, কিন্তু এটা কি হয়েছে যে দাম বৃদ্ধি পেলে চাহিদাটা কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে এটার উপর কিন্তু অনেক সময় চাহিদা ডিপেন্ড করে থাকে। 9 নম্বর হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা। দেখো বাজারের ক্রেতার সংখ্যা যত বেশি হবে চাহিদা তত বেশি হবে, ক্রেতার সংখ্যা যত কম হবে চাহিদা কি হবে, তত কম হবে। এই বাজারের ক্রেতার সংখ্যার উপরও চাহিদা ডিপেন্ড করতে পারে। এরপর আমরা এখানে যেটা আমরা বাদ দিয়ে চলে আসছিলাম সেটা হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দামের উপর কিন্তু চাহিদা ডিপেন্ড করতে পারে। আগে তোমরা বুঝো সম্পর্কিত দ্রব্যটা আসলে কি, এটা আগে তোমাদের বুঝতে হবে। দেখো মূলত সম্পর্কিত দ্রব্য মানে হচ্ছে দুই ধরনের দ্রব্য এখানে আছে। একটা হচ্ছে পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। আগে বুঝো পরিপূরক দ্রব্য কি। কোন একটা দ্রব্য ব্যবহার করতে হলে যদি আরেকটা দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয়, সেই দুটো দ্রব্যকে আমরা বলি পরিপূরক দ্রব্য। যেমন এই যে আমি স্মার্ট বোর্ড ইউজ করতেছি, এটার পরিপূরক কি জানো, ইলেকট্রিসিটি লাগবে, এই কলমটা লাগবে। তাহলে বলা হয় একটা দ্রব্য ব্যবহার করতে হলে অন্য আরেকটা দ্রব্যের যদি সহযোগিতা প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি একটা অন্যটার পরিপূরক দ্রব্য। ওকে, তাহলে আমরা বলতে পারি যে একটা দ্রব্য ব্যবহার করতে হলে অন্য একটা দ্রব্যের যে সহযোগিতা প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি কি দ্রব্য বলতো, আমরা বলছি পরিপূরক দ্রব্য। আরটা আছে পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্য কি? পরিবর্তক দ্রব্য হচ্ছে একটি দ্রব্য ব্যবহার করে যে উপযোগ পাওয়া যায়, অপর আরেকটা দ্রব্য ব্যবহার করে যদি সেম পরিমাণে বা একই পরিমাণে উপযোগ পাওয়া যায়, সেটাকে আমরা বলি একটা অন্যটার পরিবর্তক দ্রব্য। তাহলে কি বলেছি, একটি দ্রব্য ব্যবহার করে যে পরিমাণ উপযোগ পাওয়া যায়, অপর দ্রব্য ব্যবহার করে যদি সেম উপযোগ পাওয়া যায়, সেটাকে আমরা বলি একটা অন্যটার পরিবর্তক দ্রব্য। বিষয়টা কেমন? মনে করি আমরা চা খাই, তাই না? তো চার পরিবর্তে আমরা কি বলি, যে তুমি চা খাবা না কফি খাবা, তার মানে চায়ের পরিবর্তক হচ্ছে কফি। মনে করো তোমার কাছে পাখাও আছে, এসিও আছে, তাহলে তুমি যে কোনো টিজ করতে পারবা। তাহলে এসি এবং পাখা হচ্ছে একটা পরিবর্তক দ্রব্য। তাহলে পরিবর্তন মানে হচ্ছে একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করতে পারা, সেটাকে আমরা বলি পরিবর্তক দ্রব্য। যেমন কলমের পরিবর্তে পেন্সিল আমরা বলতে পারি, কেমন এরকম। ওকে, তাহলে বলা হচ্ছে এরকম যে সম্পর্কিত দ্রব্যের ক্ষেত্রে মানে সম্পর্কিত দ্রব্যের দামের উপর যাদের ডিপেন্ড করে, সেটা এখন আমি ব্যাখ্যা করবো কেন ডিপেন্ড করে সেটা। আগে তোমরা পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য বুঝছো কিনা বলো। পরিপূরক দ্রব্যটা নিচে আছে, যাই হোক। পরিবর্তন মানে হচ্ছে একটা পরিবর্তন অন্য ব্যবহার করা যায়, পরিপূরক মানে হচ্ছে একটা দ্রব্য ব্যবহার করতে হলে অন্য দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয়, এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। এবার আসো আমরা কেন এটাকে চাহিদা নির্ধারণ বলছি, মানে কেন এটার উপর সম্পর্কিত দামের উপর কেন চাহিদা ডিপেন্ড করে সেটা বলছি। শোনো, এখানে বলছে কফির দাম, ভালো করে শুনবা, কফির দাম বলছে এক কাপ কফির দাম 50 টাকা। চায়ের চাহিদা তখন 30, মানে 30 জনের চা খায়, বুঝছো। চা এবং কফি কিন্তু পরিবর্তক জিনিস, পরিবর্তক। মনে করো এই কফির দাম বেড়ে 60 টাকা হয়েছে। আচ্ছা বলো তো, যখনই কফির দাম বাড়বে, এই কফির দাম বাড়লে মানুষ কফি কম খাবে, আর কফি যদি কম খায় চায়ের চাহিদা বাড়বে না কমবে? অনেকে বলবো যে স্যার কফির দাম বাড়লে চায়ের চাহিদা কেন বাড়বে? শোনো, কফির দাম বাড়লে মানুষ কফি কম খাবে, মানুষ চিন্তা করবে যে কফির দাম তো বেড়ে গেছে, কফি না খায় চা খায়, এটা চিন্তা করবে। তার মানে কফির দাম বাড়লে, কফির দাম বৃদ্ধি পেলে চায়ের চাহিদা কি পাবে? কফির দাম বৃদ্ধি পেলে চায়ের চাহিদা কি পাবে? বৃদ্ধি পাবে। আবার কফির দাম যদি হ্রাস পায়, চায়ের চাহিদা কি পাবে? কফির দাম যদি আরও বৃদ্ধি পায়, চায়ের চাহিদা আরও কিভাবে বৃদ্ধি পাবে? দ্যাট মিনস কফির দামের সাথে চায়ের চাহিদার একটা সমমুখী সম্পর্ক, এটা বাড়লে এটাও বাড়তেছে। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে মনে রাখবা, একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা কি পায়? বৃদ্ধি পায়, অর্থাৎ সমমুখী সম্পর্ক হবে। আর ইকোনমিক্সের সমমুখী সম্পর্ক মানেই হচ্ছে রেখা হবে ঊর্ধ্বগামী। আমার সাথে 5 মিনিট পর আসতেছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি, পরিবর্তক দ্রব্য মানে কি? একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে অপর দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে, কারণ যে দ্রব্যের দাম বাড়তেছে সেটা কম কিনে মানুষ, অপরটা কিনে তাই। তো যেহেতু সমমুখী সম্পর্কে একটা রেখা আঁকলে সেটা ঊর্ধ্বগামী হবে। এই যেটা হচ্ছে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা। আমি তোদেরকে এঁকে দেখাই, এটা এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবা। এখানে আমি বললাম কফির দাম, এখানে কফির দাম নিচে হচ্ছে চায়ের চাহিদা, চায়ের চাহিদা। দেখো কফির দাম 50, 60, 70,
মানে আমি আমি এমনি ধরে নিচ্ছি 50, 60, 70, আর কফি চার্জ ধরে 30, 40, 50, 30, 40, 50, 30, 40, 50 বিন্দুগুলো বের করি। এটার সাথে গুণ করে দিলে আনসার হবে, সরি এটার সাথে যোগ হবে 30 সাথে 50, 60 হলে এটা 40, এটা 60 হলে এটা 40, 70 হলে এটা 50। তাহলে এই বিন্দুগুলো যে আমরা যোগ করে দিই, এই রেখাটাকে আমরা বলবো যে চাহিদা রেখা। হ্যাঁ, কোন দ্রব্যের বলো? পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা। তাহলে এটা হবে ঊর্ধ্বগামী। তাহলে দেখছো শুধু যে মনে করো এখানে চায়ের দামের কোনো চেঞ্জ হয় না। চায়ের দাম মনে করো 10 টাকা ছিল, 10 টাকায় আছে, 10 টাকায় আছে, কিন্তু চায়ের দাম স্থির থাকলো, এটার যে পরিবর্তক দ্রব্য তার যদি দাম বৃদ্ধি পায় তাহলে এই দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। তাহলে দামের উপর কিন্তু ডিপেন্ড করতেছে না, আরেকটা দ্রব্যের দামের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ পরিবর্তক দ্রব্যের দামের উপর ডিপেন্ড করতেছে। তাই এটাকে আমরা সম্পর্কিত দ্রব্যের দামের উপরও চাহিদা ডিপেন্ড করে, এটা বলতেছি। কথা ক্লিয়ার? এরপর আসো আমরা করে ফেলি। এরপরে এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। এরপর আমরা পড়বো পরিপূরক দ্রব্য। হ্যাঁ, পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্ট গুডস। তো পরিপূরক দ্রব্য কি? পরিপূরক দ্রব্য হচ্ছে আমরা বলবো একটি দ্রব্যের ব্যবহার করতে হলে যদি অন্য দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি পরিপূরক দ্রব্য। যেমন এখানে বলছে চিনির দাম এবং চায়ের চাহিদা। চা বলতে এখানে চা পাতাকে বোঝানো হয়েছে। চিনির দাম যখন 50 টাকা, চায়ের চাহিদা হচ্ছে 30। শোন এবার, চিনির দাম বেড়ে যদি 60 টাকা হয়, অর্থাৎ চিনির দাম যদি বেড়ে যায়, এই চায়ের চাহিদা কিন্তু কি হয়ে যাবে? চায়ের চাহিদাও কমে যাবে। কেন? যখনই চিনির দাম বাড়বে মানুষ চিনি মানে কম কিনবে। অ্যাকচুয়ালি চিনি কম কেনা মানে হচ্ছে চাও কম লাগবে, যেহেতু মানুষ চা কম খাবে। যখনই তোমাদের বাসায় দেখবে যে চিনির দাম বেড়ে 50 থেকে 60 টাকা হয়েছে, তোমার বাবা হুঙ্কার দিয়ে বলবে, হ্যাঁ এখন থেকে সকাল বিকাল চা খাওয়া বন্ধ, এখন থেকে শুধু বিকালেই চা চলবে। ঠিক আছে? কোনো সকালেই চা চলবে, বিকালে কোনো চা হবে না। তার মানে যখনই একটা দ্রব্যের দাম বাড়বে অপর দ্রব্যের চাহিদা কি পাবে? এখানে হ্রাস পাবে। মানে একটা বৃদ্ধি পেলে অপরটা কি পায়? হ্রাস পায়। সো বিপরীতমুখী সম্পর্ক হয়। আর আমরা জানি বিপরীতমুখী সম্পর্ক মানে ইকোনমিক্সে রেখা হবে কি? নিম্নগামী। অর্থাৎ তুমি যে একটা চিত্র রাখো, এই যে এটারই যদি আমরা একটা চিত্র রাখি, এখানে চিনির দাম এবং এখানে আমরা চায়ের চাহিদা যদি ধরি তাহলে কি হবে? চিনির দাম হচ্ছে 50, 60, 70 ছিল, তাহলে 50, 60, 70, 50, 60, 70। অন্যদিকে চায়ের চাহিদা হচ্ছে 30, 40, 10, তাহলে 10 করে ধরে আমরা 10, 20, 30, 10, 20, 30 বিন্দুগুলো বের করে চলো। বিন্দু হচ্ছে চিনি যদি 50 হয়, চায়ের চাহিদা হচ্ছে 30। চিনি যদি 50 হয়, চায়ের চাহিদা হচ্ছে 30, প্রথমে তবে এখানে 50 সাথে 30, তারপরটা হবে 60-এর সাথে 20, এই 60-এর সাথে 20 দিতে বিন্দু হবে এখানে, তারপর হচ্ছে 70-এর সাথে 10, এই 70-এর সাথে 10 দিতে বিন্দু হবে এই জায়গায়। এই তিনটে বিন্দু আমরা যদি যোগ করে দিই যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিমান্ড রেখা। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি রেখা? যে ডিমান্ড রেখা আমরা বলতে পারি। ওকে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এটা পরিপূরক দ্রব্যের ডিমান্ড রেখা নিম্নগামী হবে। পরীক্ষায় একদম স্পষ্ট কোশ্চেন আসবে। পরীক্ষায় আসবে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন হবে, বলবা বাম থেকে ডানে নিম্নগামী। যদি বলে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা দেখতে কেমন হয়, তাহলে কি বলবা? বাম থেকে ডানে ঊর্ধ্বগামী বলবা। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি বলছিলাম যে অনেকগুলো বিষয়ের উপর চাহিদা ডিপেন্ড করে থাকে। তার মধ্যে বলা হয়েছে চাহিদা বিধির মধ্যে কি বলা হয়েছে? চাহিদা বিধির মধ্যে বলা হয়েছে অন্যান্য যে বিষয়গুলো আছে দাম ছাড়া সেগুলি স্থির থেকে বা অপরিবর্তিত থেকে। কোনো তবে দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়, আবার দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে আমরা কি বলছি? চাহিদা বিধি বলছি। আচ্ছা, তাহলে আমরা চাহিদা বিধি কাকে বলে এটা আমরা বললাম। এরপর হচ্ছে চাহিদা সূচি, চাহিদা রেখা। আচ্ছা, এই চাহিদা সূচি, চাহিদা রেখা এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখা দিব, আজকে দেখাচ্ছি না, এটা নেক্সট ক্লাসে দেখা দিব, এখান থেকে আমি পড়াবো। ঠিক আছে? সো আজকে এটুকু পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।